नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, अमित शाह जिंदाबाद। भारत माता की, भारत माता की। আর নদিয়ার মানুষকে, নদিয়া জেলার মানুষ এখানে মোটামুটি সবাই আছেন তো? আমরা সেই পবিত্র ভূমির মাটির মানুষ, সেই মাটি যে মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষকে জন্ম দিয়েছে। আমরা যারা বাধা দেয় হরিনাম সংকীর্তন করতে, তাদের বাড়ির সামনে গিয়ে খোল করতাল নিয়ে হরি কীর্তন করি, কি করি কিনা? শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছে। তা আমাদের পশ্চিমবঙ্গে কিছু আছে যারা রাম নাম শুনলে পরে যাদের ভেতরটা জ্বলে, তাদেরকে একবার জোরে শুনিয়ে দিন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে এই তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর 26-এর প্রাক্কালে দ্বিতীয় ফেজে যে উনি সভা শুরু করতে চলেছেন, রানাঘাট লোকসভার অন্তর্গত এই তাহেরপুরের নেতাজি পার্কের ময়দানে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন আমাদের মঙ্গল পাণ্ডেজি যিনি আমাদের রাজ্যের প্রভারী, বিহারের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার যিনি স্থানীয় সাংসদ, উপস্থিত আমাদের এমএলএ ভাইরা, বন্ধুরা, দাদারা, আমাদের জেলা সভাপতিগণ, বিশেষত দক্ষিণ নদিয়ার জেলা সভাপতি অপর্ণা নন্দী মহাশয় সহ উত্তর নদিয়ার সভাপতি, মুর্শিদাবাদে উত্তরের সভাপতি এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব সবাই আছে। সবার নাম আমি নিচ্ছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। তাকে আমরা, উনি আমাদের মাঝে এলে জোরে হাততালি দিয়ে এবং পতাকা দেখিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে এমন একটি মুহূর্তের মধ্যে আসতে চলেছেন। পশ্চিমবঙ্গ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে সময় আমাদেরকে মনে করাতে বাধ্য করাচ্ছে যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আর মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে পুড়িয়ে তাদেরকে বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। অনেকে ভাবছেন যে বাংলাদেশ অনেক দূরে, আমাদের বিপদ নেই, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে, তারা একই মানসিকতার মানুষ। অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে সেই সরকারকে আমরা উৎখাত করার মন্ত্র নেব। কি উৎখাত করা উচিত কিনা এই সরকারকে? উচিত কিনা কি মনে হয় আপনাদের? আজকে সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে আসছেন, আমাদেরকে মার্গদর্শন করবেন। আর যে সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এই সময় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, 12টি রাজ্যে হচ্ছে, কোথাও কোনো ট্যাফু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু, তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, আগামী দিনেও দেব। কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব। দেখি কে আটকায়। কারো দম নেই আটকানোর। নরেন্দ্র মোদীর আইনসভা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিএ এর আইন পাশ করেছি। আজকে মতুয়া সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন। মনে করুন আপনারা, যখন সিএ প্রথম পাশ হয়েছিল, সিএ পাশ হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সিএ তে কেউ অ্যাপ্লিকেশন করবেন না। যারা ভুলে গেছেন গুগলে সার্চ করে দেখুন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আপনারা পাবেন। বলেছিলেন আমরা সবাই নাগরিক, কাউকে সিএ তে ফর্ম ফিল আপ করার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর আজকে কি হচ্ছে? যে সমস্ত উদ্বাস্তু বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে বা অন্য রাজনৈতিক দল করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে, তারা সিএ তে ফর্ম ফিল আপ করেননি সঠিক সময়ে।
আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেনি তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক। আজকে আপনি বলছেন কেন বাদ যাবে? আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএতে অ্যাপ্লিকেশন করেনি। আমি তাদেরকে অনুরোধ করব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তারা আসুন, আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা সবাই নাগরিক, আমাদের সিএতে ফর্ম ফিল আপ করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বারবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাব। কালকেও দেখছি বিজিবিএস না কি একটা হয়, গ্লোবাল সামিট, সেখানে নাকি উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বলছেন, কি বলছেন, 2 কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন। 2 কোটি লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে। 2 কোটি লোক মানে পশ্চিমবঙ্গে প্রায় 7 কোটি ভোটার আছে। তার মানে প্রতি 7 জন ব্যক্তির মধ্যে প্রায় 2 থেকে 3 জন করে চাকরি পেয়েছেন। এখানে 7 জন লোক পাশাপাশি বসে আছেন। জিজ্ঞেস করুন তো আপনাদের পরিবারের কেউ, আপনাদের প্রতিবেশীর পরিবারের কেউ চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে কাউকে চাকরি পেয়েছে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। চাকরিটা কারা পেয়েছে? তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে পেয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতার মেয়েরা পেয়েছে। তারা চুরি করে চাকরি বিক্রি করেছে। আর আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন, বলে বাড়িতে বউ আছে তাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিই, সেই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সেই ঘুগনি বিক্রি করবেন, অনেক টাকা রোজগার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ঘুগনি বেচে যদি টাকাই রোজগার হয়, কোটিপতি হওয়া যায়, তাহলে আপনার ভাইপো গরু বিক্রি করে কেন? আপনার ভাইপো কয়লা বিক্রি করে কেন? আপনার লোকেরা চাকরি বিক্রি করে কেন? সেই জবাব দিন আপনারা। সেই জবাব দেওয়ার দরকার আছে যে আপনার লোকেরা আমাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্ত গরিব নিম্ন পরিবারের মানুষ যারা আছেন পশ্চিমবঙ্গের, তারা বেচবে ঘুগনি, আর আপনার ভাইপো চাকরি বেচে আমেরিকা যাবে চিকিৎসা করার জন্য। দিদি, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিলেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন, বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে। আরে চাকরি চুরি করছে আপনার নেতা, বিক্রি করছে আপনার নেতা, টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে, আর দোষ দিচ্ছেন বিজেপিকে। বিজেপি ইডি সিবিআই কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে। আপনি বান্ধবীর ঘরে, আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব, এটা হতে পারে না। আপনার বান্ধবী সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, এই ব্যাপারে শক্ত। না খাউঙ্গা না খানে, না খানে, না খানে, না খানে, না খানে দুঙ্গা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতিতে বিশ্বাস করি আমরা। তাই নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে, একটি মানুষ কত বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া অবস্থাতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার, আঙুল তোলার একটি লোক পর্যন্ত ভারতবর্ষে নেই। এটা নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে নিয়ে, এবং সেই বিকশিত ভারতবর্ষ যদি সম্ভব হবে না, যদি না পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হয়। তাই আগামী 26-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে, সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা সকলে মিলে তৈরি হয়েছি তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কি করবে? আমাদেরকে ভয় দেখাবে, মারবে। আমি জানি নদিয়াতে এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় আছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, চোখে চোখ রেখে লড়াই করুন, ইটের জবাব পাথর দিয়ে দিন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, এবং 26-এ বাংলার মানুষের নার্ভ, আমরা যারা বুঝি, যারা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমরা যারা
সর্বত্র বিচরণ করি, তারা বুঝতে পারছি বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার। এইবার পগার পার মানে বোঝেন তো কি? এইবার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাবো, শ্রদ্ধার সাথে পাঠাবো, চিন্তা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি মারপিট গুন্ডামি করি না। 202 সিটে আমাদের মঙ্গল পাণ্ডেজি যে বিহার থেকে আসেন, সেই বিহারে 202 সিট জিতে আমরা সরকার করেছি। কোথাও কোনো বিরোধী দলের, ওখানে তৃণমূল কংগ্রেস নেই, কংগ্রেস আছে, আরজেডি আছে, ভিআইপি পার্টি আছে, আরো অনেক ছোট ছোট পার্টি আছে আমাদের বিরোধী। কোথাও কোনো কর্মীর বাড়ি ভাঙা হয়নি, কোথাও কোনো কর্মীর বাড়ির মহিলাদের সাথে অশ্লীল আচরণ হয়নি, কাউকে গালিগালাজ করা হয়নি, কারো বাড়ির সামনে গিয়ে জয় বাংলা করে চিৎকারও করা হয়নি। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে? জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আপনাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 1946 সালে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ভোট হয়েছিল। কিসে ভোট ছিল? গণপরিষদ গঠনের জন্য। সেখানে মুসলিম লীগ আলাদা প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেকুলার পার্টি হিসেবে, ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় 113খানা মুসলিম বহুল সিট ছিল। পশ্চিমবঙ্গ বলতে তখনকার বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে সমস্ত জায়গায় 90%-এর বেশি জায়গায় মুসলিম লীগ তারা জিতেছিল। আজকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে, সিপিএম আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনায়, ছাগলের তৃতীয় সন্তান। আমার প্রশ্ন, পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নেই? বাংলাদেশে কেন নেই? কারণ ভারতবর্ষে আছে, যতক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন, আমারও পূর্বপুরুষ। 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে, ভারতবর্ষের জন্য। আরে তাসখন থেকে এসেছিল একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে
তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা, যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলাও দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বাংলা বানাবো। 3200 কোটি টাকার প্রজেক্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করতে চলেছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসত থেকে শুরু করে বড়জাগুলি কিছুতেই হচ্ছিল না। কারণ কি? অ্যাপিজমেন্ট পলিটিক্স, সব জায়গায় অ্যাপিজমেন্ট পলিটিক্স। মুখ্যমন্ত্রী কি বলেন? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে দুধ বা ক্ষীর সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবার খাচ্ছে, আপনার দলের লোকেরা খাচ্ছে। লাথিটা আমরা খাচ্ছি, সাধারণ মানুষ খাচ্ছি, হিন্দুরা খাচ্ছি। আমরা লাথি খাওয়ার জন্য আসিনি। লাথি যদি আমাদের মারার ব্যবস্থা হয়, আমরা পাল্টা লাথি মারার ব্যবস্থা করব। সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে, ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আর বেশি সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। আমি সবাইকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বুথ সভাপতি যারা আছেন, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি, জেলার বিভিন্ন পদাধিকারী যারা নিচে আছেন, যারা ভারতীয় জনতা পার্টির আসল শক্তি, আপনারা নিচে লড়াই করেন বলে আমরা মঞ্চে বসার সুযোগ পাই। তাদের সকলের চরণে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। আপনারাই আমাদের শক্তি, আপনারাই ভারতীয় জনতা পার্টির শক্তি। তাই ভারতীয় জনতা পার্টি থেকে কোনো নেতা চলে গেলে ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষুণ্ণ হয় না। কারণ ভারতীয় জনতা পার্টি কর্মী নির্ভর পার্টি, ক্যাডার নির্ভর পার্টি। ক্যাডারই আমাদের সব কথা, আমাদের কর্মীরাই শেষ কথা। এবং আপনাদের কথা মতো, আপনাদের ইচ্ছে মতো পশ্চিমবঙ্গে 26-এ সরকার তৈরি হবে। শুধু তাই নয়, সেই সরকার আপনাদের কথা মতো কাজ করবে। আপনারা যেটা চাইবেন সেটা হবে, আপনারা যেটা বলবেন সেটা হবে। সেটা নরেন্দ্র মোদীর সরকার হবে, কর্মীদের সরকার হবে। কি সরকার চান? এরকম চান? কারা চাইছে? কেউ তো চাইছে না বলছে। চান? চান? তাহলে ভালো করে বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রওনা হয়েছেন, আমি জানি না, এখন আপডেট নিতে পারিনি। জোরে ওনার অবধি যেন আওয়াজ পৌঁছয়, সেইভাবে আমার সাথে বলুন হাত জোর করে, ভারত মাতা কি, ভারত। মাতা কি, ভারত। আকাশ বাতাস কাঁপিয়ে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন। যেখানে লড়াই করবেন সেখানে আমাদেরকে পাবেন। সুকান্ত মজুমদার আছে, আমাদের সকল নেতৃত্ব আছে, রাজ্য সভাপতি থেকে শুরু করে সকল নেতৃত্ব আপনাদের কাঁধের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় থাকবে, মাঠে থাকবে, ময়দানে থাকবে। আর তৃণমূল নামক ভূতকে এবার আমরা রাম নামের মন্ত্র দিয়ে তাড়িয়ে ছাড়বো। সেই জন্য সবাই প্রস্তুত হন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে, যিনি তার মূল্যবান মার্গদর্শনের মধ্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করলেন, আমাদেরকে চার্জ করে দিলেন। আমি আমাদের মন্ত্রী ও সাংসদরা এরপরে যে আমাদের যে অফিসিয়াল বৈঠক আছে, সরকারি বৈঠকে যাবেন, তারপরে আবার ওনারাই ফিরে আসবেন প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে। আমরা
সেই সময়ের অপেক্ষাতে আছি। এখন আমি আমাদের ভলেন্টিয়ার এবং